চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে রাতে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা। অভিবাসী বিরোধী অভিযানের জেরে লস অ্যাঞ্জেলসে ব্যাপক বিক্ষোভ, ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ। প্রতিনিয়ত নির্মমতার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে ইসরায়েল। ট্রানের জাহাজের দখল নিল তেল আবিব, থুনবার্গরা আটক। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা পুরস্কার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে রাতে লন্ডন সফরে আসছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূসের। লন্ডন প্রতিনিধি সারোয়ার হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে আগামী 10 জুন সকালে লন্ডনে এসে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা এবং 12 জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে এ পুরস্কার নেবেন তিনি। টেকসই অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূসের। এদিকে লন্ডনে ডক্টর ইউনূসকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে। সংবর্ধনা সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের যুক্তরাজ্যের রাজা কিং চার্লসের কাছ থেকে একটা বিরাট মাপের একটা হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এছাড়া ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানাতে 10 জুন লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারে সংহতি সমাবেশ করবেন ব্রিটেনের বাংলাদেশিরা। 10 জুন বিকাল 5টায় লন্ডন আলতাফ আলী পার্কে ঐতিহাসিক একটা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডক্টর ইউনূসকে, নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে ওয়েলকাম জানায় যুক্তরাজ্যে। তরুণের মতন ছুটে বেড়াচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানেই উনি বাংলাদেশকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন। সেখানে আমরা উনাকে সহযোগিতা করব এবং এখানে অনেকে যে বিভ্রান্তি ম্যান্ডেট শব্দটা ইউজ করে, উনি ডাইরেক্টলি এখানে ম্যান্ডেট পেয়ে গেছেন। সফর শেষে আগামী 13 জুন বাংলাদেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসান, আরটিভি। অভিবাসী ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। ট্রাম্প প্রশাসনের নির্দেশনার পর দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই নথিপত্রবিহীন অভিবাসী গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। গ্রেপ্তারের তালিকায় রয়েছেন মোহাম্মদ রহমান নামে এক বাংলাদেশি অভিবাসীও। পরিবারের অভিযোগ, কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে তাকে। এদিকে তার জামিন নিশ্চিতে আদালতের দ্বারস্থ হয়েছেন গর্ভবতী স্ত্রী সহ পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। হঠাৎ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের গ্রেপ্তারে তৎপর দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। মূলত ট্রাম্প প্রশাসনের নির্দেশেই চলমান অভিযান পরিচালনা করছে সংস্থাটি বলে দাবি করছে একাধিক মার্কিন গণমাধ্যম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে শুধু লস অ্যাঞ্জেলসে 118 জন নথিপত্রবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ধরপাকড় চলছে ক্যালিফোর্নিয়াতেও। গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি অভিবাসী। মো রহমান নামে ওই ব্যক্তি অরেঞ্জ কাউন্টির বাসিন্দা। তার পরিবারের অভিযোগ, দক্ষিণ ক্যালিফোর্নিয়া ইমিগ্রেশন দপ্তরে রুটিন চেক ইনের সময় গ্রেপ্তার হন তিনি। ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার সন্তান সম্ভবা স্ত্রী সহ স্বজনরা। বাংলাদেশে জন্ম নেয়া মো রহমান 1991 সালে মাত্র 4 মাস বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ট্যুরিস্ট ভিসায় তার বাবা মা যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল। সে সময় রাজনৈতিক আশ্রয় চেয়ে
আবেদন করেছিল তারা। পরে 1997 সালে তাদের দেশত্যাগের আদেশ জারি করে যুক্তরাষ্ট্র সরকার। পরে ঘটনাটি মামলা পর্যন্ত গড়ায়। 2008 সালে মো রহমানকে গ্রেপ্তার করা হলেও শর্ত সাপেক্ষে মুক্তি পান। এরপর থেকে ইমিগ্রেশন দপ্তরে নিয়মিত চেক ইন করতে হয় তাকে। তবে সবকিছু ঠিক থাকলেও গেল মে মাসে সান্তা আনায় চেক ইনের সময় গ্রেপ্তার হন তিনি। এদিকে তার গ্রেপ্তারের খবরে ভেঙে পড়েছেন তার গর্ভবতী স্ত্রী আশান্তি মাইনর। তিনি জানান, কোনো ধরনের অপরাধের রেকর্ড না থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে তার স্বামীকে। রহমানের আইনজীবীরা ইতোমধ্যে তাকে দেশে ফেরানোর আদেশ স্থগিতে আদালতে আবেদন করেছেন। তবে সবকিছু নির্ভর করছে আপিল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়। অর্ণব প্রসাদ, RTV। সমালোচকরা হয়তো এই দিনটির অপেক্ষায় ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো বিশ্ববাসীর কাছে। নীতি নির্ধারণ পদে ব্যবসায়ী ইলন মাস্ককে বসানোর মতো অপরিপক্ক সিদ্ধান্ত নিয়েও ছিল সমালোচনা। এবার দুইজনের মধ্যে চলছে কথা ছোড়াছুড়ি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরপরই অনেকটা স্বভাবশুদ্ধ আচরণ করেছিল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে একের পর এক নির্বাহী আদেশ জারির ফলে স্থবিরতা দেখা দেয় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। সে সময় নীতি নির্ধারণ পদে ব্যবসায়ী ইলন মাস্ককে বসানোর মতো অপরিপক্ক সিদ্ধান্ত নিয়েও আলোচনা সমালোচনা হয়। তবে পাশার দান এবার উল্টে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ। তিনি আর সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কথা বলেন। তাকে জিজ্ঞাসা করা হয় তাদের ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গেছে কিনা। দেখুন, ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, জানি না সেটা আর থাকবে কিনা। আমি ভীষণ হতাশ, কারণ এখানে উপস্থিত অন্য যে কারো চেয়ে তিনি বিলের ভেতরে খুঁটিনাটি সম্পর্কে ভালো জানতেন। হঠাৎই এটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে। মাস্ক প্রেসিডেন্টের অফিসের প্রতি অসম্মানজনক আচরণ করেছে। টেসলা ও স্পেসএক্সের সিইও মার্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে কোটি ডলার অনুমোদন দিয়েছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে ট্রাম্পের কর ও ব্যয় বিলের কঠোর সমালোচনা ব্যবসায়ী থেকে রাজনীতির নাম লেখানো হয়। তবে সম্প্রতি তিনি তার দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দেন। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মাস্ক। ট্রাম্পের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক একাধিক পোস্ট দিয়েছেন। এসব পোস্টে ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি তিনি। প্রমাণ না দিলেও মাস্ক দাবি করেছেন ট্রাম্প অ্যাবস্টেইন ফাইলে আছেন। এখন দেখার বিষয় এই বিচ্ছেদের সুর কোথায় গিয়ে ঠেকে। রাকিব হাসান, RTV। প্রতিনিয়ত নির্মমতার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে দখলদার ইসরায়েল। গাজায় সামরিক অভিযান চলমান রাখার পাশাপাশি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন গাজায় ভিড়তে দেয়নি ইসরায়েল। ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে আটকে দিয়ে সেখানে থাকা সব ক্রুকে গ্রেপ্তার করে ইসরায়েলি নৌবাহিনী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিরীহ মানুষদের প্রতি আর কতটা নির্মম হবে দখলদার ইসরায়েল? ফিলিস্তিনের হাজার হাজার রুগ্ন অভুক্ত শিশুর ক্ষুধার যন্ত্রণা মেটাতে যখন এগিয়ে আসছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো, তখন তাদের দমাতে বল প্রয়োগ করছে মনুষ্যত্ব বিকিয়ে দেয়া বর্বর নেতানিয়াহু প্রশাসন। এবার ইসরায়েলের রোষানলের শিকার আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের খাদ্য ও ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন। সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ আরও 12 মানবাধিকার কর্মী ফিলিস্তিনিদের ক্ষুধার জ্বালা মেটাতে গেল 1 জুন ইতালির সিসিলি উপকূল থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয়। রোববার গভীর রাতে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় ম্যাডলিনকে আটকে দেয় ইসরায়েলের নৌবাহিনী।
পাশাপাশি জাহাজে থাকা সব ক্রুকেও গ্রেপ্তার করে তারা। My name is Greta Thunberg and I am from Sweden. If you see this video, we have been intercepted and kidnapped in international waters by the Israeli occupational forces or forces that support Israel. I urge all my friends, family and comrades to put pressure on the Swedish government to release me and the others as soon as possible. জাহাজটিতে গ্রেটা থুনবার্গ ছাড়াও ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান ছিলেন। এদিকে জাহাজটি আটকের খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, আন্তর্জাতিক গণমাধ্যমকে উস্কে দেওয়ার জন্য নাটক করছেন জাহাজে থাকা মানবাধিকার কর্মীরা। ক্রু সহ জাহাজটিকে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ম্যাডলিন জাহাজ আটকে দেয়ায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা ইসরায়েলের কার্যক্রমকে জঙ্গিবাদ বলে আখ্যা দিয়েছেন। অর্ণব প্রসাদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।